যদি রাজ্যে বিজেপি আসে উত্তরবঙ্গে এইমস হচ্ছে নিশ্চিত, এবং উত্তরবঙ্গে যখন এইমস হবে তার প্রায়োরিটি রায়গঞ্জ আছে। এটা জোর দিয়ে বলছেন। একদম। আমি কেশবানন্দ পাল বলছি, বিজেপি কর্মকর্তা হিসেবে বলছি। এই যে মালদা মুর্শিদাবাদ একদম হিন্দু অনেকটা কমে গেছে, মালদা আরেকটু কম হিন্দু একটু একটু আছে, এখানে কমতে শুরু করেছে হিন্দু। তো এর কারণ আমরা বুঝতে পেরেছি কি করতে হবে, আমরা জানি, উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। নমস্কার, আমি সুরজিৎ। আর আজকে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভার যে প্রাণকেন্দ্র অর্থাৎ রায়গঞ্জ শহর, সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি এখানে রায়গঞ্জ পৌর এলাকায়। এবং আমার সঙ্গে আজকে যাকে পেয়েছি আমি, কেশবানন্দ পাল, কেশবদা বিজেপির একজন জেলা স্তরের নেতৃত্ব, উত্তর দিনাজপুর জেলার স্পোক্স পারসন হিসেবে তিনি বর্তমানে রয়েছেন। এবং একাধিক মিডিয়া সাক্ষাৎকারে তাকে আমরা দেখি, খুব পরিচিত মুখ রায়গঞ্জ শহরের বুকে। এবং শুধু রায়গঞ্জ শহর না, এই উত্তর দিনাজপুর জেলার একাধিক জায়গায় তার মুখটা অনেকটাই পরিচিত। সমাজসেবী হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে আমরা তার পরিচয় অনেকেই জানি। তো আজকে এই উত্তর দিনাজপুর জেলা 9টা বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি যে উত্তর দিনাজপুর জেলা, এই জেলার একটু সামগ্রিক বিরোধী দল অর্থাৎ বিজেপির যে হাল হকিকত কি রয়েছে, কারণ একদম শিওরের সমন, সামনেই বিধানসভা নির্বাচন 26-এর বৃহত্তর লড়াই, রাজ্য দখলের লড়াই। সেই লড়াইতে এই উত্তর দিনাজপুর জেলা কতটা প্রস্তুত, সেটা সামগ্রিক একটু হাল হকিকত জেনে নেব কেশবদার কাছ থেকে। নমস্কার কেশব। নমস্কার। কেশবদার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনে। তার আগে একটু জানিয়ে রাখি যে বহু পুরনো পরিচয়। তিনি একাধিক সমাজসেবামূলক কাজ করেন, এরকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বহু পুরনো, বহু আগে থেকে। এবং সেখান থেকে আমার পরিচয় কেশবদার সাথে। একজন অসাধারণ মানুষ হিসেবে তাকে আমরা চিনি। আজকে বিজেপি নেতা কেশবদা, তো এই বিজেপির যে বর্তমানে যে পজিশন রয়েছে, একদম কট্টর লড়াইতে রয়েছে, সামনেই কেশবদাদের ক্ষমতা দখলের লড়াই, রাজ্য দখলের লড়াই। তো এই লড়াইয়ের জন্য প্রথমে যেটা জিজ্ঞাসা করবো যে কতটা প্রস্তুত কেশবদা আপনারা? পুরোপুরি প্রস্তুত, জনগণ প্রস্তুত। আচ্ছা, মানুষ চাইছে বিজেপি আসবে, মানে প্রত্যাবর্তন হবে না, পরিবর্তন হবে শিওর? নিশ্চিত নিশ্চিত পরিবর্তন হবে। 26-এ বিজেপিকে আটকাতে পারবে না। আচ্ছা, এবার বুথ স্তর যেটা রয়েছে, মানে একটা কথা রয়েছে রাজনীতিতে, আপনারাও জানেন যে বুথ যার ভোট তার। তো যেটা বারবার অভিযোগ ওঠে মানে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে, যে বিজেপির নাকি বুথ লেভেলে কোনো সংগঠন নেই, যতটা সংগঠন রয়েছে সেটা সোশ্যাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়াতে সংগঠন রয়েছে, বুথে কোনো লোক নেই, কর্মী নেই, সংগঠন সেভাবে জোরদার নেই। বাস্তবটা কি বলছে আপনাদের? আমাদের বিজেপিতে সাফিসিয়েন্ট বুথ লেভেল কর্মী আছে, বুথ লেভেল টিম আছে। তার থেকে বড় কথা, তৃণমূলে কর্মী থাকতে পারে, তাদের দেহটা আছে, শরীরটা আছে কর্মীদের, মনটা নেই। মনটা তাদের কর্মীদেরও মনটা বিজেপিতেই আছে। অতএব পশ্চিমবঙ্গের জনগণের মন প্রস্তুত, বিজেপি আসছে। আচ্ছা, মানে কেশবদার কথা যদি ধরি, তাহলে কি মানে এমনও তৃণমূলের অনেক লোকজনকে পাওয়া যাবে যারা হয়তো সামনে তৃণমূল করছে, গিয়ে ভোটটা বিজেপিতে দেবে? যেরকম আমরা সৌমিত্র খাঁর একটা স্টেটমেন্টও কিন্তু এরকম অনেকটা আভাস পেয়েছিলাম। তো সেরকম বিষয় কি আপনারাও আজ করছেন সামনে নির্বাচনে? হ্যাঁ, তৃণমূলের তো টাকায় টাকা, ওরা টাকা ছড়াবে, এরা টাকা খাবে, ভোট দিবে বিজেপিকে। কিন্তু জানে যে টাকা না খেলেও বিপদ আছে, কারণ তারা বিপদ তৈরি করতে পারে, ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে তো তৃণমূল এক্সপার্ট। কিন্তু তৃণমূল তো আবার উল্টো অভিযোগ অনেক সময় করে। ওরা তো করবে, ওরা তো মানে মিথ্যা একটা কথা বলে না, যে মিথ্যা কথাটাকে বারবার বলে বলেও সত্য করতে পারে, যদি পারে সেটা তৃণমূল পারে। আচ্ছা, এটা একটু সময় লাগলো বাংলার মানুষের বুঝতে, কিন্তু বুঝে ফেলেছে যে মিথ্যাটাকে বারবার বারবার বলতে বলতে সেটা সত্য প্রতিপাদন তারা করতে পারে। এটা তৃণমূল পারে, এটা মানুষ একবারে বুঝে নিছে। বাস্তব ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে 2019 যে লোকসভা নির্বাচন, সেটা বলা যেতে পারে যে এই বঙ্গ রাজনীতির ময়দানে বিজেপির একটা বিরাট পদার্পণ বলা যেতে পারে। কারণ এক ধাক্কায় 18টা আসন লোকসভায়, নট এ জোক, বিরাট ব্যাপার সেটা। এবং তারপরে একটা সম্ভাবনা থেকেই যায় যে পরবর্তী বিধানসভায়, লোকসভার পরবর্তী বিধানসভা মানে 2021-এর বিধানসভায় একটা বড় পরিবর্তন চলে আসবে, সেরকম একটা ঝড় উঠেও ছিল। কিন্তু যখন বিধানসভা নির্বাচনটা এলো, দেখা গেল যে না, প্রত্যাবর্তন হলো, পরিবর্তন হলো না।
তারপরে আবার 24-এ লোকসভা ইলেকশন, তো সেখানে দেখা যাচ্ছে যে 18 থেকে কমে 12-তে এসে দাঁড়ালো বিজেপি। আপনি কি মনে করছেন, মানে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মুখ্যদের কারণটা কি? দেখুন, সত্যি কথা কি, এটা এই বিষয়ে বলতে গেলে একটু পিছনে যেতে হবে। মমতার রাজনীতির ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। মমতা কিন্তু তৈরি হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত ধরে, আর সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরিবর্তন হয়েছিল বাংলার মানুষ তার অত্যাচার, তার মস্তানি, তার ক্লাব রাজনীতি, মস্তানি রাজনীতিতে সে বড় দক্ষ ছিল, পটু ছিল। আর সেই সময় উঠে এসেছিল মমতা। মাঝে যে 33 বছর আর 34 বছর যাই হোক, সিপিএমের রাজত্বকালে মমতার একটাই স্বপ্ন ছিল, যে মমতার আদর্শের স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল সিপিএমকে হটানো, সিপিএমকে সরানো। আর সিপিএমকে সরাতে গেলে তার যে ধরনের প্যাটার্ন, যে ধরনের আদল তৈরি করেছিলেন সিদ্ধার্থ শঙ্করের আমলে, যে নিজেকে তৈরি করেছিল, সেই আদল দিয়েই ও আর একগুয়েমি রাজনীতি, জেদি রাজনীতি, এটা করে বাংলা মানুষ আশা করেছিল যে এই মহিলাকে দিয়ে বোধহয় কিছু হবে। তো ক্ষমতায় আসার পরে কী হচ্ছে বাংলা মানুষ দেখতে পাচ্ছে। আজকে সে সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে অত্যাচারের আমল, অত্যাচারের যুগ, আজকে তার থেকে আরও অধিক গুণ দক্ষ হয়ে দক্ষতার সঙ্গে এটাকে বাড়িয়েছে। প্রতিটা ক্লাব কী করে হাতে নিয়ে আসতে হয়, নিয়ে চলে আসছে। প্রতিটা ক্লাবের যুব ছেলেদেরকে কী করে, কারণ যুবরা শিক্ষা দীক্ষা থাক আর না থাক, একটু কাঁচা পয়সা পেলে আর দিদি দিদি বলে তার হয়ে অন্তত কাজ করবে। তারাও কাজ করেছে, কিন্তু তারাও এখনও বুঝে নিচ্ছে যে বাংলার যে অবস্থা, বাংলাকে বাঁচানোর জন্য বাংলা, বিজেপিকে তো অনেকে আর হিন্দুদের দল বলে, ভারতীয় জনতা পার্টি শব্দটার মধ্যে কোনো হিন্দু শব্দটা নাই, কিন্তু এরা বলা অভ্যাস আছে এদের। কিন্তু প্রকৃতপক্ষে ধর্মীয় সুরসুরি বা রাজনীতির বিভাজন তৈরি করলো মমতা, সাম্প্রদায়িকতার রাজনীতি তৈরি করলো মমতা। মানে আপনার দৃষ্টিভঙ্গিতে তারই এফেক্ট হচ্ছে সেই 18 থেকে সিট কমে যাওয়া না, এই বিভাজনের এটা একটা দিক যেমন ছিল, তেমনি নির্বাচন কৌশল, মস্তানি নির্বাচন কৌশল, নির্বাচন কী জিনিস মানুষ তার স্বাদই বুঝতে পারেনি। আমার এখনও মনে পড়ছে, ভদ্রলোক মারা গেছে, সুমন্ত বাবু ছিলেন এখানে, আমাদের রায়গঞ্জ উকিলপাড়াতে ছিলেন। উনি ভোট দিয়ে এসে বলছেন, দাদা জীবনে 70 বছর হয়ে গেল, এইটা আমি দেখিনি। উনি কেন, কী হলো? ভোটটা দিতে যাচ্ছে, বলছে আপনার ভোট হয়ে গেছে। এই জন্য সমাজসেবী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ওই এলাকায় তার উকিলপাড়াতে তার নাম ডাকও আছে। এই সদ্য 2-3 বছর হলো মারা গেলেন উনি। এটা তার একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, আরেকজন, ও অল্প বয়সী ছেলে, এখনও সে আছে, নামটা আমি এখানে বলছি না, তো বলছে ভোট হয়ে গেছে। মানে কি করে বলে, এই যে একটা মাংস ভাতের ওই প্যাকেট খাওয়ার হাতে দিয়ে দিচ্ছে, বলে ভোট হয়ে গেল। মানে যেটা আপনাদের দলীয়ভাবে বারবার অভিযোগ করা হয়, ভোটেই হতে দেয়নি, ভোট লুট এক। এটা গেল পৌর ভোটে। এবার বিধানসভা ভোটে, লোকসভা ভোটে কী করেছে, ভোট হওয়ার পরেও ভোটের বাক্সগুলো, ব্যালেটগুলো কীভাবে কি করতে হয়, এর যথেষ্ট কৌশল তার কাছে আছে। কী করে ওলটপালট করতে হয় তার যথেষ্ট কৌশল আছে। এখন প্রশ্ন আসতে পারে, কেউ বলতে পারে কেন্দ্রীয় বাহিনী কী করছিল? অবশ্যই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় বাহিনী কী করতে পারে, তার নির্দিষ্ট সীমারেখা ধরে দিচ্ছে, এই সীমারেখার মাঝে থাকবে। গোলমাল হলে বলে সে দেখবে, গোলমাল হবে কী করে, গ্রামের ভিতরে গিয়ে ভোট আটকায় দিচ্ছে, তোমাদের ভোট দিতে যেতে হবে না। ওখানে কেন্দ্রীয় বাহিনী যাবে, শুনবে, তারপরে কে খবর দেবে। দ্বিতীয়ত, বুথের ভিতরে ঢোকার অধিকার কেন্দ্রীয় বাহিনীর নেই। ওখানে বুথের ভিতরে যা ঘটে যাচ্ছে, কয়েকটা ছেলেপেলে গিয়ে ঢুকে প্রিজাইডিং অফিসারদেরকে আর যে ধরনের বলে আসে যে এটা একটু বুঝতেই পারছেন, এটা নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে আমাদের তখন তাদের বাহিনী ঢুকিয়ে যাচ্ছে। রায়গঞ্জে উদাহরণ আছে, এই ইটাহারে ভোট নিতে এক মাস্টারমশাই ভোটের কয়েকদিন পরেই রেলের কাটা পড়েছে, এই করে বাজারে ছড়িয়ে দিল। তো এরকম নানা পদ্ধতি অবলম্বনের মধ্য দিয়ে ভোট ব্যবস্থা তারা সঞ্চালন হচ্ছে, নাহলে একদম নিশ্চিতভাবে বিজেপি সেবার আসে। কিন্তু এখান থেকে বারবার যেটা অভিযোগ করা হয় যে যখন
বিজেপি তো বারবার চাচ্ছে যে না কেন্দ্রীয় 100% সিআরপিএফ দিয়ে নিয়ে ভোটটা করা হোক, এবং সেই ভোটের রেজাল্টেও দেখা যাচ্ছে যে না বিজেপির আসন কিছুটা কমছে। তাহলে এখান থেকে তো তৃণমূল অভিযোগ করছেই যে তাদের ফোর্স নিয়ে এসে ভোট করিয়ে নিয়েও তাদের আসন কমে যাচ্ছে। এটা বাংলার মানুষের রায়, স্বতঃস্ফূর্ত রায়। একটা ভদ্রলোক না, বিজেপি একটা ভদ্র, একটা সমাজ বিকাশের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, যে সমাজের কী করে ক্রমবিকাশ হয় তার প্ল্যাটফর্ম। তাদের পক্ষে সত্যি কথা কি, এরকম ধরনের ক্রিটিক্যাল, এরকম ধরনের গুন্ডাবাজ, এরকম ধরনের ভোট লুট করা ব্যক্তিকে চিনতে একটু সময় লেগে যায়। এই সময়টুকু লাগলো, যে কারণেই বলছি যে মস্তান দিয়ে র্যাগিং করেছে, যে ক্লাবের ছেলেদের দিয়ে র্যাগিং করেছে, সেই ক্লাবের ছেলেরাও এখনও ভেবে নিচ্ছে যে পরিবর্তন অবসম্ভাবী আছে। অতএব বাবা যা পাই এইটুকু সময় একটু লুট করে নিই, ভোটের সময় গিয়ে আমরাই আবার এবার যা করার তাই করব। ভোটটা তারাও বিজেপিকে দেওয়ার ব্যবস্থা করবে, তারাও নিজেরও বিজেপিকে দেবে। ঠিক। এবারে একটু জেলার এটা একদম মানে পরিষ্কার চিত্র মনে হচ্ছে। জনগণের যে কথা, জনগণের যে ভাব পরিবেশ, আপনারা বাতাবরণটা একদম চায়ের দোকানে যান, ফিল করছেন। একজন রিক্সাওয়ালার কাছে যান, সে অত্যুষ্ট। এই কয়েকদিন আগে রায়গঞ্জ পৌরসভায় এই টোটোগুলোকে একটা নাম্বারিংয়ের নাম করে পয়সা নিয়ে এলো। কোন দিক দিয়ে পয়সা নিতে, উপার্জন করতে হয়, পয়সা নিতে হয়, পয়সা এই ওই ট্যাঙ্কের নিচে রাখতে হয়, খাটের নিচে রাখতে হয়, এই ব্যাপারে এরা বিশারদ। এদের গবেষণাগার আছে। আর এই গবেষণার কেন্দ্রবিন্দুতে আমাদের ধন্য ধন্য মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আর নামটা আর কি বলবো, সবাই বুঝতেই পারছে, বাংলার মুখ্যমন্ত্রী। এর হচ্ছে ঠিক মানে তারই প্রেরণায় সবাইগুলো, মানে দিদির অনুপ্রেরণা আপনারা বলছেন যে এগুলো চলছে। ঠিক আছে, এবার একটু জেলার রাজনীতির দিকে চলে আসি। মানে যেই জেলার উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আছি, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলা, বলা হয় যে উত্তরবঙ্গ নাকি বিজেপির একটা শক্ত ঘাঁটি আগাগোড়ায়। আমরা প্রিভিয়াস ইলেকশনটাকেও যদি একটু দেখি, যে উত্তরবঙ্গে বিজেপি ভালো রেজাল্ট করেছিল, এবার যা ম্যাটার হয়ে গেছে দক্ষিণবঙ্গে গিয়ে রেজাল্টটা অন্যরকমভাবে হয়ে গেছে। এই উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর একটা জেলা, যেটা আপনাদের জেলা। তো এই উত্তর দিনাজপুর জেলা যদি আমরা একটু এই হিন্দু বা মুসলিম এই ধর্মীয় যে বিষয়টাকে যদি আমরা একটু পোলারাইজড করি, তাহলে দেখা যাবে যে এটা সংখ্যালঘু জেলা, হিন্দু সংখ্যালঘু জেলা, তাই তো? মানে ভুল বলছি কি? না, হ্যাঁ, হিন্দু সেই দিকেই আগাচ্ছে, হিন্দু সংখ্যালঘুর দিকেই আগাচ্ছে। মানে উত্তর দিনাজপুর জেলা মানে ভোটার হিসেবে বা জনসংখ্যার রেশিওতে তাই বলছে আর কি। তো এই জেলায় 9টা বিধানসভা কেন্দ্র রয়েছে। 8টা সাংগঠনিক জেলায়। আচ্ছা, আপনাদের সাংগঠনিক জেলায় 8টা রয়েছে, আর এমনি প্রশাসনিকভাবে 9টা রয়েছে। একদিকে ইটাহার চলে যাচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের আন্ডারে, আর চোপড়া হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের আন্ডারে। তো এটাটা আমাদের থেকে যাচ্ছে রেখেই। আচ্ছা, চোপড়াটা চলে যাচ্ছে। চোপড়াটা আলাদা, ঠিক আছে। তো এই যে বিধানসভা কেন্দ্র, এর মধ্যে একটা বিধানসভা বর্তমানে বিজেপির দখলে, বাকি টোটালটাই তৃণমূলের দখলে। 21-এ জিতেছিলেন, রায়গঞ্জ কেন্দ্রটাও জিতেছিলেন, পরবর্তীতে বিধায়ক তিনি তৃণমূলে চলে গেছেন। তো এমতো পরিস্থিতিতে যেখানে দেখা যাচ্ছে যে একটা মেজর পোর্শন, মানে উত্তরবঙ্গে বিজেপির একদম স্ট্রং ঘাঁটি হওয়া সত্ত্বেও এই উত্তর দিনাজপুর জেলায় বিজেপির অনেকটা দুর্বল পজিশন। উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা ভিত্তিক যদি রেজাল্টটাতে আসি, এটা কি কারণে, বা এটাকে মেকআপ করা বা রিকভারি করার কি চিন্তা ভাবনা বিজেপির স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান রয়েছে, বা কৌশলগত কিছু প্ল্যান রয়েছে কিনা? দেখুন, উত্তর দিনাজপুরে বিজেপির শক্তি একটু কম মনে হলো কি করে আপনার? এটা বোধহয় নির্বাচনের ফলাফল তাই বলছে আর কি। হ্যাঁ, কোথাও যেন একটু না, সময়ও গড়িয়ে গেছে, কোথাও যেন একটু হিসাবে গোলমেলে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে হিন্দুরা এখানে একটু কমে গেছে, মুসলিম সংখ্যা এখানে বেড়ে গেছে। না, স্পেসিফিক আমি কিন্তু এই কারণে বললাম, কারণ বিরোধী দলনেতা, মানে হিন্দু মুসলিম বিষয়টা এই কারণে আনলাম যে বিরোধী দলনেতার মুখ থেকে বারবার এই বিষয়গুলোকে আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো বলা কারণটা হচ্ছে মুসলিমরা, আমাদের 1% মুসলিমরা এখনও ভোট দিচ্ছে না, অথচ সব মানে সুযোগ সুবিধা কেন্দ্রে তারা সবটাই পায়। সবকা সাথ সবকা বিকাশেই অনুসারে তারা সব ঘর পায়, সব যা কিছু কেন্দ্রীয় প্রকল্প সবটাই পায়, ভোট দেয় না। যে কারণে এই কথাটা বলছে। কিন্তু এখন অনেক রাষ্ট্রবাদী মুসলিম আছে যারা বুঝতে শুরু করেছে যে ভারতকে যদি বাঁচাতে পারে, বাংলাকে যদি বাঁচাতে পারে, তো বিজেপি বাঁচাতে পারবে। এটা এই ধরনের এক ধরনের কিছু রাষ্ট্রবাদী মুসলিমের মনের মধ্যে প্রবাস
প্রবেশ করেছে। ঠিক, এবার এখানকার একটু আর এবার সেদিক থেকে একটা মুসলিম ভোট এবার আমরা আশা করছি। এক, হিন্দু ভোট অনেক কনসোলিডেট হয়েছে, অনেক মজবুত হয়েছে। যেটা বললাম যে ক্লাবগুলো বেশিরভাগ ক্লাব হিন্দু ক্লাব আছে, সরকেন্দ্রিক ক্লাব আছে। আর এরা দিদির কথা এই করে না করলে এরকম ভাবতে ভয় পেত। তারা এবার বলছে যে না, সবটাই খাবো, সবটাই চালাবো, কিন্তু ভোটটা আমাদের, যা করার তাই। এবার তারা এরকম মনের দিক থেকে তারা একটা রেডি, এরকম তারা আড়ালে আবডালে তারা প্রকাশ করতে শুরু করেছে। তো সেদিক থেকে বিজেপির যদি বলা যায় 26-এ উত্তর দিনাজপুরে খারাপ জায়গাতে নেই। আমরা আশা করছি 8টার মধ্যে 6টাই আমরা আশা করছি, 6টা এবারে উত্তর দিনাজপুরে বিজেপি পাবে। আবার সাংগঠনিক দিক থেকে দেখা যায় যে আমাদের সব বুথ লেভেলেই বুথ অভিযান, বুথ সশক্তিকরণ, তারপরে বুথ কমিটি, 12 জনের কমিটি, তারপরে শক্তিকেন্দ্রের টিম, তারপরে মণ্ডলের টিম, আর রাজ্যের যোজনা অনুসারে, রাজ্যের প্রকল্প অনুসারে প্রতিনিয়ত কাজ চলছে। যে কারণে নিরন্তর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে। এই যে আজকে যে বাজেট পেশ হলো, এই বাজেটের বার্তা আমাদের একদম গ্রামগঞ্জে বুথ লেভেল প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার মতো আমাদের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। কিন্তু এই জায়গাটা তো অভিযান চলছে। রিসেন্টলি এসআইআর চলছে, এসআইআর এর যে হিয়ারিং পর্ব চলছে রিসেন্টলি, তো সেখানে একটা অভিযোগ বারবার উঠে আসছিল যে বিজেপির সব বুথে বিএলএ দেওয়ার মতো ক্যাপাসিটি নেই, সাফিসিয়েন্ট লোক পর্যন্ত নেই, এরকম একটা বিষয়। ক্যাপাসিটি নেই কথাটা ভুল, ক্যাপাসিটি আছে, কিন্তু জীবনে ঝুঁকি নেবে কে? যে মমতা বলছে এসআইআর হতে দেব না, আবার সেই মমতা বিএলওকে, নিজেদের বিএলএ যারা নিয়োগ করছে, আর বিএলএ নিয়োগ করার পরে বিএলওদের সঙ্গে সুসম্পর্ক কী করে করা যায় তার জন্য তার নানা প্রক্রিয়া, এবং তার দলের ব্যক্তিরা যারা সরকারি চাকরি করছে তাদেরকে বিএলও হয়ে তাদেরকে নিয়ে কীভাবে প্রজেক্ট করা যায় সেটা করেছে। এবং ওই বিএলও, যে সমস্ত বিএলও তাদের মনোভাবাপন্ন বা এরকম ব্যাপার ইন্টারনাল সম্পর্ক আছে, তাদের দিয়ে কী করে এটাকে প্রোপাগন্ডা করা যায়, কী করে বিষাক্ত করা যায়। আজকে 12টা রাজ্যে এসআই হচ্ছে, গোটা ভারতবর্ষে এসআইআর হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, এটা করা দরকার আছে, রাষ্ট্রের জন্য করা দরকার আছে, সবাই বুঝতে পারছে। প্রত্যেকের একটাই কথা আছে, লিগ্যাল ভোটার যেন বাদ না যায় আর ইলিগ্যাল ভোটার যেন না ওঠে। তাহলে এই কথাটা সবার যদি থেকে থাকে, কিন্তু বারবার অভিযোগ উঠছে যে বেছে বেছে নাকি মুসলিমদের নামই বাদ দেওয়া হচ্ছে। এই যে কথাগুলো বলছে, তাহলে যদি বলা যায় তো বিএলএ উনারই বেশি, এটা নাকি বিজেপি বা আমাদের ইলেকশন কমিশনের যৌথ চক্রান্ত, এই ধরনের অভিযোগ বারবার উঠে আসছে। তাহলে এআই তাই করছে, আবার এআই তাহলে তাই করছে। এই যে ওনার কথার মধ্যে দ্বৈত ভাব, একবার বলছে হতে দেব না, একবার বলছে এই মারা যাচ্ছে, এই মারা যাচ্ছে, এই মারা যাচ্ছে। আজ সত্যি কথা, যে কোনো মৃত বা যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো কারণে কোনো কিছু মারা গেলে আজকে এসআইয়ের নাম করে তারা চালাচ্ছে। যে সমস্ত গ্রামে কোনো মুসলিম নেই, সেখানে দেখা যাচ্ছে বুথে ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে 4টা মুসলিমের নাম আছে। যখন ওই মুসলিমের নামটা নিয়ে 7 ফর্ম জমা দেওয়ার কথা বলা হচ্ছে, তখন তারা আটকে দিচ্ছে। কারা আটকে দিচ্ছে? পুলিশ না, প্রশাসন না। পুলিশ প্রশাসন গোলমাল যেন না হয় তার জন্য বসে আছে। কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী, ওখানে একগুচ্ছ গুন্ডা বাহিনী বিডিও অফিসে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে একদম গোলমাল লাগাচ্ছে, এমন গোলমাল করছে। কাজেই বিজেপির বিএলএ নেই, কথাটা ভুল, কিন্তু কতজন ঝুঁকি নেবে? ঝুঁকি নিয়েও যে এতজন বিএলএ কাজ করছে বিজেপির, তাদের তো ধন্য দেওয়া দরকার আছে। আর যত এত কিছু মমতা হামলা করবে, তত বিজেপির লাভ হবে। যত মমতা এরকম বদমাশি করবে, মস্তানি করবে, গুন্ডামি করবে, তত বিজেপি মানুষ বুঝতে শুরু করেছে মানুষ এটা উত্তর দেবে না, আসল জায়গায় সময় মতো উত্তর দিয়ে দেবে। ওই তৃণমূল সেজেই বিজেপিকে ভোট দেবে। এই দিন আসছে, কারণ সব দিন সব কিছুই স্বভাবে চলে না, ওইভাবে বেশি দিন মানুষ ওইভাবে ঠকবাজি ভাবনা বেশি দিন মানুষ গ্রহণ করবে না, এটা বুঝতে পেরেছে। আপনাদের একটা বড় স্লোগান, যেটা রাজনৈতিক একটা হাতিয়ার হিসেবেও এখন দেখছি চারিদিকে ক্রিয়েট হচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই, এই স্লোগানটা। তো এখানে ঠিক যখন এই স্লোগানটা প্রথম লাইমলাইটে আসে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়ে উঠে আসে, তারপরে আপনাদের রায়গঞ্জ শহরেই একাধিক পোস্টার পড়েছিল, আপনার মনে আছে কিনা জানি না। তো সেই পোস্টারগুলো হাইলাইট হয়েছিল, সেখানে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালির কোনো পূর্ণমন্ত্রী নাই। এই ধরনের একটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকেও সেই সময় করা হয়েছিল, এবং সেই মর্মে পোস্টার আপনাদের রায়গঞ্জ শহরেও পড়েছিল। যদি আমরা এটার একটু বাস্তবতা খুঁজি, তাহলে কিন্তু এর যথার্থতা কিছু দেখা যাচ্ছে। দেখুন, এই বিষয়ে যদি বলতে হয়, হিন্দু হিন্দু ভাই ভাই তো অবশ্যই
কেউ কেউ বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই কখনো হতে পারবে না। না স্পেসিফিকভাবে এই আমি জায়গাটা কথাটা এই জন্য ওটা বলার জন্য এখানে এসেছি, কখনোই বলতে পারবে না। আবার কেউ কেউ বলে, আবার উদারপন্থী কমিউনিস্ট বন্ধুরা বলবে সবার রক্ত লাল, মানুষ বড় বড় কথা বলবে। লাল তো পুকুরের রক্ত লাল আছে, হিংস্র জন্তু বাঘের রক্ত সিংহের রক্ত লাল আছে, ওই কথার কোনো গুরুত্বই নেই, সবার রক্ত লাল। কিন্তু এটা জন্ম যথাযথা সংস্কারটা হচ্ছে আসল কথা। জন্ম যেখানে হোক সংস্কারটা হচ্ছে আসল কথা। বিড়াল আর বন বিড়াল দুটো, আমরা দুটো বিড়ালই চিনি, একটা বিড়াল একটা বন বিড়াল। তো পার্থক্যটা কোথায়? দুটো দেখতে এক, দুটোই শিকারি করে, কিন্তু একটা বিড়াল বাড়িতে থাকে, বিছানায় উঠে যায়, মালিকের আদর খোঁজে, আর একটা বিড়াল বাড়িতে থাকে না, বনে থাকে। বনে থাকে, যা পায় তা ধরে খায়, ডাক একই, কিন্তু দেখা যাবে যে এর সংস্কার হচ্ছে গৃহের সংস্কার, পূর্বভক্ত সংস্কার, আর ও সংস্কার হিংস্র সংস্কার বনে থাকতে থাকতে। তো মুসলিম হিসাবে কোনো ব্যক্তি হিসেবে সে জন্মগতভাবে খারাপ নয়, কিন্তু মোল্লাতন্ত্রের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা ওই বন বিড়ালের মতো সংস্কার তারা পাচ্ছে, হিংস্র সংস্কার পাচ্ছে। আর হিংস্র সংস্কার এই বন্য সংস্কারের কারণে গৃহপালিত বিড়ালটাকে সে সহ্যই করতে পারে না। যারা সংস্কার বুঝে, প্রেম বুঝে, ভালোবাসা বুঝে, অহিংসা বুঝে, সবাইকে দিয়ে খেতে চায়, তেন ত্যক্তেন ভুঞ্জিতা আমাদের দর্শনে বলছে, বসুধৈব কুটুম্বকম আমাদের দর্শনে বলছে যে গোটা পৃথিবী আমাদের কুটুম্ব। তাহলে এইরকম একটা দর্শনের যারা ভদ্রতা রক্ষা করার সংস্কার থেকে বড় হয়েছে, তাদের সঙ্গে বিড়াল আর বন বিড়াল কি যেমন মিলানো যাবে না, তেমনি হিন্দু মুসলিম মিলানো যাবে না। সেক্ষেত্রে হিন্দু বিজেপিকে বারবার যেটা অভিযোগ করা হয় যে মুসলিম বিরোধী বা একটা উগ্র ধর্মীয় রাজনীতির, মেরুকরণের রাজনীতি বিজেপি করছে। তাহলে না, মুসলিম বিরোধী তো নই, মুসলিম বিরোধী নই। আমাদের যত মত তত মত, হাজারো ভগবান আমাদের, 33 কোটি দেবতা বোধে হজরত মোহাম্মদ একটা দেবতা কোনো যায় আসে না আমাদের কাছে। কিন্তু যায় আসে এটাই যখন বলা হয় যে মুসলিম স্থানে অমুসলিমদের কোনো জায়গা নেই, আর নেই মানে প্রমাণ করেছে ওরা। কয়েকশো বছর আগে ইসলামের জন্ম, আজকে 56টা দেশ মুসলিম হয়ে গেল। কালকে ছিল পারস্য, আজকে ওটা ইরান হয়ে গেল। কালকে ছিল ভারত, আজকে ওটা বাংলাদেশ হয়ে গেল। বাংলাদেশ কোথায়? ভারত হয়ে গেল সেকুলার, ওটা হয়ে গেল ইসলামিক স্থান। সংবিধানে গোটা বিশ্বে মর্যাদা দিক আর না দিক ইসলামিক স্থানের, কিন্তু তারা ইসলামের আর কোরআনের নীতি অনুসারেই চলছে। আজকে হিন্দু শূন্য করার প্রয়াস তারা উঠে পড়ে লেগেছে। পাকিস্তান প্রায় হিন্দু শূন্য করেই ফেলেছে। এ তার প্র্যাকটিক্যাল। আর এটা মোল্লাতন্ত্রের জন্য সম্ভব হয়েছে, মাদ্রাসাতন্ত্রের সম্ভব হয়েছে, যেখানে তাদের বলাই হয়েছে যে যারা মূর্তি পূজা করবে তারা কাফের। আমরা বলছি যে ভগবান কেমন, যার মন যেমন, যে যেভাবে ভগবান খুঁজবে সে সেভাবে পাবে। ওরা বলছেন না। কিন্তু এর পাল্টা অভিযোগটাও তো ওঠে অনেক সময়, যে যেরকম বাবা রাম রহিম থেকে শুরু করে এই ধরনের আসারাম বাবু বা এই জাতীয় অনেক ধরনের অভিযোগ পাল্টা ওঠে। বৃহত্তর হিন্দু সমাজ এটাকে সাপোর্ট করে না। আর ওদের ভালো খারাপ তো সবের মধ্যেই আছে। এবার বলছি বৃহত্তর হিন্দু সমাজ ভালো খারাপ, লাদেন কি কাজ করেছে গোটা পৃথিবী জানে খারাপ কাজ করেছে, কিন্তু ইসলাম জানে খারাপ কাজ করেনি। কেন বলছি খারাপ কাজ করেনি? ইসলাম জানে। লাদেন যেদিন কাজ করেছে, লাদেন নামে লক্ষ লক্ষ ভারতের জন্ম যেদিন হয়েছে সেদিন সবার নাম লাদেন রেখেছে, এবং অনেক লাদেন পাবেন। যাই হোক, বিষয়টা একটু অন্যদিকে ঘুরে গেল। মানে মূল যে প্রশ্নটা ছিল আমার, আপনার ওই জায়গাটা যে এমপির ব্যাপারটা, মন্ত্রীর ব্যাপারটা, দেখুন একটা বাস্তবতা কি আছে। যদি আমি আরেকটু উদাহরণ দিয়ে দিই, যে এই রায়গঞ্জ শহরে যেখানে দাঁড়িয়ে বসে এই প্রতিবেদনটা তৈরি করছি, এই রায়গঞ্জ শহরে প্রাক্তন সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী কংগ্রেস আমলে। এবার তিনি তো পূর্ণমন্ত্রী ছিলেন, সেই সময় মিনিস্ট্রি পেয়েছিল। পরবর্তী দেবশ্রী চৌধুরী সাংসদ হন বিজেপির প্রথম, এখান থেকে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। তিনি কিন্তু পূর্ণমন্ত্রী পাননি। বর্তমানে কার্তিক চন্দ্র পাল তিনি সাংসদ। তো বারবার দেখা যাচ্ছে, ঠিক আছে, পাশেই বালুরঘাট লোকসভা কেন্দ্র রয়েছে, সেখানে সুকান্ত মজুমদার তিনিও প্রতিমন্ত্রী। তো এই অভিযোগটা উঠছে যে বাংলা বা বাঙালিদের প্রতি একটা বঞ্চনার অভিযোগ মন্ত্রিত্ব নিয়ে। এখানে একটা বলছি যে কোনো কিছু প্রাপ্তির আগে না নিজের দক্ষতার একটা পরিচয় দেওয়া দরকার আছে। প্রিয়ঞ্জন দাসমুন্সী কথা বললেন, তাদের যে স্ট্র্যাটেজি, কংগ্রেসের যে স্ট্র্যাটেজি, সেটা এক জিনিস, আর বিজেপির স্ট্র্যাটেজি আরেক জিনিস। এক্ষেত্রে আমার যে ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলছি আপনাকে, আজকে যদি কাউকে এখানে পূর্ণমন্ত্রী করা হয়, তার ফোকাসটা অল ইন্ডিয়া হয়ে যাবে।
তাকে অল ইন্ডিয়ার সব কিছু নিয়ে ভাবতে, গোটা ভারতবর্ষের যদি রেলমন্ত্রী হয় এখানে, তো গোটা ভারতবর্ষের রেল প্রকল্প নিয়ে তাকে ভাবতে হবে। বিজেপির লক্ষ্য হচ্ছে বাংলা। প্রতিমন্ত্রী হলে সে অনেকটাই অল ইন্ডিয়া লেভেলে তার ফোকাসটা কমে যাবে, সে নিজের জায়গাটা জোর দিতে পারবে। আমরা সুকান্ত মজুমদারের মন্ত্রিত্ব আমরা জানি যে পূর্বোত্তর ভারতে তাকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে ইস্ট জোনের যে দায়িত্ব, ইস্ট ওয়েস্টে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দিকটা ফোকাস করার জন্য দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যত এমপি বা এমএলএ আজকে উন্নয়নের ক্ষেত্রে দেখুন, আজকে আমাদের মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় হিন্দু কেন মুসলিম ঘরে ঘরেও তার একটা সুনাম শুরু হয়ে এসেছে যে না কাজের লোক, এত একটার পর একটা রেল ঘোষণা আছে, একটার পর একটা কাজ হচ্ছে। তো বাংলায় কাজ করবার জন্য সময় দিতে হবে, বাংলায় মানুষের কাছে পৌঁছাতে হবে। আচ্ছা, এদেরকে যদি পূর্ণমন্ত্রী করে দিলেই, বড় পুষিয়ে দিলেই বাংলায় যদি সময়টা তাদের কমে যায়, কারণ এখানে সাংগঠনিক কাজ অনেক করার আছে, অনেক বাকি আছে। মানে আপনি বলছেন যে এই সাংগঠনিক কাজে বেশি জোর দেওয়ার জন্যই এখান থেকে পূর্ণমন্ত্রী করা হচ্ছে না। একদম একদম এই জায়গা হয়ে যাবে। আজকে বাংলায় আসুক, বাংলায় 26-এ ক্ষমতায় আসলে দেখবেন এখানে পূর্ণমন্ত্রী যেমন বাংলা সামলানোর একটা প্র্যাকটিস হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। এই নরখাদক মহিলাকে তো একে সরিয়ে ক্ষমতা বসা পরে এটা গুছাতে একটু সময় লাগবে, গুছিয়ে উঠলে ঠিক পূর্ণমন্ত্রী। এই অভিযোগটা বারবার উঠে আসে যে 2019-এ 18টা আসন দিল, 2024-এ 12টা আসন দিল, এই বাংলা কিন্তু বাংলা পাচ্ছে না, কিছু একটা মন্ত্রিত্ব পাচ্ছে না, ক্যাবিনেটে জায়গা পাচ্ছে না। এই বিষয়গুলো বারবার, ওটা সময়ের অপেক্ষা। যে একটা বাঙালি বঞ্চনা, যেটা বাঙালি বিষয় নিয়ে বাঙালিদের বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা বারবার শুনছি বর্তমানে। বাঙালি বঞ্চনার কথাটা তো ফেক, কারণ বাংলাকে ধ্রুপদী ভাষা মর্যাদা কে দিল? মমতা তো কোনোদিন দরবার করেনি। আজ এই বিজেপি সরকার তো বাংলাকে ধ্রুপদী ভাষা মর্যাদা দিল। এগুলো বলতে হয়, বাংলার যেন ওর জোরদারি কিনে রাখছি, ও ওরই বাংলা, আমরা সব বাঙালি নয়, আমরা যারা বিজেপি করছে কেউ বাঙালি নয় আমরা। এইসব কথাবার্তা মানুষ বুঝে নিচ্ছে। বললাম তো একটু সময়ের অপেক্ষা, এই 15টা বছর লাগলেও বুঝতে মানুষের, আর কি করা যাবে। ঠিক। তো আপনি উত্তর দিনাজপুর জেলা স্পোক্স পারসন বিজেপির, তো উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য মানে আগামীতে তো একদম শিওরে সমন দোরগোড়ায় চলে এসেছি ভোটের, হয় পরিবর্তন না হলে প্রত্যাবর্তন, এরকম একটা জায়গায় আপনার পক্ষ থেকে বা আপনাদের জেলা বিজেপির পক্ষ থেকে কি আশা জাগানো যেতে পারে, বা কি আশা রাখা হচ্ছে, বা মানুষ কি আশা রাখতে পারে আপনাদের উপরে যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে উত্তর দিনাজপুর জেলাবাসী এই 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 বিষয়গুলো পাবে? যেমন একটা উদাহরণ আপনাকে দিতে পারি যে এর আগে একটা জোরালো দাবি উঠেছিল উত্তর দিনাজপুর জেলা এইমসের দাবি, যেটা পরবর্তীকালে আর হয়ে ওঠেনি, মানে এইমস আজ পর্যন্ত হয়নি। তো এরকম কিছু না কিছু এক্সপেকটেশন মানুষের থাকে। যদি রাজ্যে বিজেপি আসে, উত্তরবঙ্গে এইমস হচ্ছে নিশ্চিত, এবং উত্তরবঙ্গে যখন এইমস হবে তার প্রায়োরিটি রায়গঞ্জ আছে, এটা জোর দিয়ে একদম। আমি কেশবানন্দ পাল বলছি, বিজেপি কর্মকর্তা হিসেবে বলছি। উত্তরবঙ্গে অনেক রাজ্যে উদাহরণ আছে যে একটা রাজ্যে দুটো এইমস আছে। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে একটা এইমস নিশ্চিত হচ্ছে, আর তার প্রথম দাবিদার রায়গঞ্জ। এটা উত্তর দিনাজপুর জেলা থেকে যারা দেখছেন জেলাবাসী, তাদের জন্য একটা ভাইটাল পয়েন্ট কিন্তু এই বিষয়টা, যে কেশবদের মুখ থেকে জানা গেল যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে উত্তরবঙ্গে একটা এইমস নিশ্চিত হচ্ছে, আর সেটা রায়গঞ্জ প্রায়োরিটি একদম। শুধু উত্তরবঙ্গে যদি বলতে চান, আমি রায়গঞ্জ যেমন উত্তর দিনাজপুরে বলছি রায়গঞ্জ, তেমনি শিলিগুড়িতে মেট্রো রেল হচ্ছে। আচ্ছা, এটা কর্পোরেট সিটি হবে নিশ্চিত। আচ্ছা। এবং উত্তর পূর্ব ভারতে যে চিকেন নেক, এর জন্য একটা ব্যাপক পরিবর্তন ঘটবে, এখানকার ডেমোগ্রাফিরও পরিবর্তন ঘটবে। বারবার নিরাপত্তার একটা সুনিশ্চিত জায়গায় আমরা উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, এই যে বলছেন না যে হিন্দু সংখ্যালঘু, এই যে মালদা মুর্শিদাবাদ একদম হিন্দু অনেকটা কমে গেছে, মালদা আরেকটু কম হিন্দু একটু আছে, এখানে কমতে শুরু করেছে হিন্দু। তো এর কারণ আমরা বুঝতে পেরেছি, কি করতে হবে আমরা জানি, উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কি করে বিজেপিকে কাজ করতে হয়, আগামী 50 বছর বিজেপি থাকবে এখানে যদি বিজেপি একবার আসে। কেউ বিজেপিকে সরাতে পারে, কারণ বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, ধর্মীয় রাজনীতি বিজেপি করে না। ভারতীয় জনতা পার্টি
হিন্দুস্থানে বিশ্বাস করে, ভারতীয় জীবন দর্শন বিশ্বাস করে, রাম রাজত্বে বিশ্বাস করে, রাম ভারতবর্ষের, রাম শুধু হিন্দু নয়। যখন রামের রাজত্ব হয়েছিল তখন একটা ইসলামের টিকিও ছিল না। এরকম এক সন্ত্রাসী সরকারের সামনে সাহস করে বুকের পাটা দিয়ে যে ধরনের ঢল নেমেছে, তার পিছনে কতজন আছে যারা নীরবে ভাবছে এই পরিবর্তনটা শুধু দেখার অপেক্ষা করছে তারা। দেখুন, শাসক দলের বহু নেতৃত্বের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, ভালো সুসম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা হয়। তো তারা যেরকম উন্নয়নের বিষয়গুলোকে সামনে নিয়ে আসে, তো আমি যেটা ভাবলাম যে যেটা বঞ্চনার বিষয় বিরোধী দলের সঙ্গে যদি একটু গ্রাউন্ড লেভেলে তাদের কার্যক্রমগুলোতে একটু ঘোরা যায় বা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখা যায়, তাহলে সেইগুলোকে ভালো মতো দেখা যাবে। তো সে কারণেই এই উত্তর দিনাজপুর জেলায়, যে আমি দর্শকদেরও এর আগে বলেছিলাম যে আমার ইচ্ছে ছিল বহুদিন ধরে যে আমি একটু প্রত্যন্ত গ্রামে, আপনারা যেটা বারবার অভিযোগ করেন যে বহু বঞ্চনা, বহু অভাব অভিযোগের মধ্যে দিয়ে রয়েছে বিভিন্ন গ্রাম, বিভিন্ন অঞ্চল, তো সেগুলোকে একটু কাছ থেকে দেখার। আরে বিজেপি মেম্বারদের কাজই করতে দিচ্ছে না, পঞ্চায়েত সমিতি বিজেপি মেম্বারদের ঠাই দিচ্ছে না, তার লিগ্যাল যেটুকু কাজ পাওয়ার কথা সেটুকু তাদের দিচ্ছে না। এটা অদ্ভুত, ভাবাই যায় না। এরকম স্বৈরাচারী শাসন কেউ দেখেছে কিনা বিগত দিনে ভগবান জানে। একটা রাজনৈতিক কালচারই খারাপ করে ফেলেছে। নতুন প্রজন্ম 15 বছর ধরে বুঝতেই পারলো না যে রাজনীতি একটা ভালো কাজ, রাষ্ট্রনীতি, সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন। সময়ের অপেক্ষা বিজেপি সুযোগ পেলে সেটা মানুষকে আদর্শ রাজনীতি কাকে বলে, সমাজনীতি কাকে বলে, আদর্শ সুশাসন, রামরাজত্ব কাকে বলে, বিজেপিই প্রতিষ্ঠা করতে পারবে বাংলায়। ঠিক। তো চলুন এই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন পঞ্চায়েত একটু ঘুরে দেখব, বিরোধী দলের সাথে একটু ঘুরে দেখব যে তাদের অভিযোগের ভিত্তি ঠিক কতটা রয়েছে, বা যেই যে অভিযোগগুলো করেন সেটা কতটা গভীর। যাই হোক, আজকে এই আলাপচারিতা এখানেই শেষ করছি। এই পরন্ত বিকেল, সূর্য অস্ত যাওয়ার মুখে এখানে দাঁড়িয়ে অনেক গল্প হবে, আরও অনেক কিছু দেখব, যা যা দেখব আপনাদের সামনে উঠিয়ে আনার চেষ্টা করব। তো আজকের এই পর্ব এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।